জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি রোকসানা তারিন। গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে জুলাইকে বরণ করতে পুরো দেশ যখন প্রস্তুত, তখনই উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন ক্যাম্পাসে এই সংঘর্ষে অংশ নেয় 2 ছাত্র সংগঠনের বিপুল নেতাকর্মী। সংঘর্ষের মাঝে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। জুলাই গণ অভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানকে ঘিরে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির ও ছাত্রদল। এক পর্যায়ে তা ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর আর সংঘর্ষে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে রূপ নেয়। হামলা ও পাল্টা হামলায় আহত হন বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় উত্তপ্ত হয়েছে ঢাকা কলেজ সংলগ্ন রাজধানীর নিউ মার্কেট ও সায়েন্স ল্যাবের মধ্যবর্তী সড়ক। সংঘর্ষে বাঁশের লাঠি, কাঠ ও পাইপ সহ নানা দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। বিকেল 4:30 নাগাদ ঢাকা কলেজ ও সিটি কলেজের আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী। এদিকে হল সিট দখলকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে যায় ঢাকার আলিয়া মাদ্রাসার ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মাদ্রাসার সংলগ্ন ন্যাশনাল মেডিকেলের সামনে পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষ দীর্ঘক্ষণ ইট পাটকেল নিক্ষেপ করে ও ধাওয়া পাল্টা ধাওয়া জড়িয়ে পড়ে তারা। এ সময় পাল্টাপাল্টি অভিযোগ করে দুটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। প্লাকার্ড নিয়ে দাঁড়ানোর পরে ছাত্রদল এসে প্রথমে তাদেরকে উঠিয়ে দেয়। ঢাকা কলেজ আলিয়া মাদ্রাসায় মববাজির উল্লাস মেতে উঠেছে। এই উল্লাসকে প্রতিহত করার জন্য যদি সাধারণ জনগণ তাদেরকে রুখে দেয়, সেই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল তাদেরকে অবশ্যই বলবো মববাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। প্রত্যেকটি ছাত্র সংগঠনকে নিয়ে আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য আমরা চেষ্টা করেছি। বহিরাগতদেরকে নিয়ে আইসা তারপরে ওরা আমাদের উপর অতর্কিত হামলা চালাইছে। আমাদের উচিত সাধারণ ছাত্রদেরকে রক্ষা করা, তাই এই বহিরাগত সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করার জন্য এখানে অবস্থান নিয়েছি। ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষের ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্র শিবির। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে গুলিস্তানের 0 পয়েন্টে এসে শেষ হয়। পরে রাজধানীর পুরনো পল্টনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে শেষ করে। সংবাদ সম্মেলন থেকে বুধবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় ছাত্র শিবির। জানানো হয়, বুধবার সকাল 9টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্যের নিচে গিয়ে শেষ হবে। ক্যাফেটেরিয়ার ভিতর জোরপূর্বক ঢুকে জকসু সদস্য আব্দুল্লাহকে নির্মমভাবে মারধর করা হয়। হামলায় জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, এজিএস মাসুদ রানা সহ কর্তব্যরত সাংবাদিক, শিক্ষার্থী, ছাত্র শিবির ও ছাত্র শক্তির অন্তত 20 জন নেতাকর্মী গুরুতর আহত হয়। শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত ছাত্র গণজামায়াত আমরা পালন করব এবং এই গণজামায়াত থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সরকারের প্রতি আজকের এই ন্যাক্কারজনক হামলার বিচারের দাবি জানাবো। আলিয়া মাদ্রাসা এলাকার সবশেষ পরিস্থিতি জানতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে, এখন কি পরিস্থিতি দেখছেন? তাই আপনি জানেন যে আজকে কিন্তু দফায় দফায় বাংলাদেশের যে টোটাল সর্বমোট 4টি বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং এর প্রেক্ষিতে কিন্তু দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই পুরো এলাকা জুড়ে কিন্তু এখনো থমথমে অবস্থা কিন্তু এখনো বিরাজমান করছে। এখন যদি একটু দেখাতে চাই, এই অবস্থায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পুলিশ যারা রয়েছে তারা কিন্তু মোতায়েন রয়েছে এবং এখানে একটি পুলিশ বক্স রয়েছে। পুলিশ বক্সের পাশাপাশি একটি প্লাটুন কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি যদি এখন একটু যে আলিয়া মাদ্রাসার যে হলের যে ক্যাম্পাসটি রয়েছে, হলের ভিতর যদি আমি একটু ঢুকতে চাই, সেখানে কিন্তু সন্ধ্যার দিকে সন্ধ্যা নাগাদ কিন্তু এখানে সর্বমোট 7টা থেকে 8টি ককটেল বিস্ফোরণের কিন্তু শব্দ পেয়েছে এলাকাবাসী এবং এখানে যারা শিক্ষার্থীরা ছিলেন, যারা হলের বাহিরে ছিলেন, তারাও কিন্তু এখানে দেখেছেন তারা যে হলের বাহিরে তারা
শব্দ শুনেছেন ককটেল বিস্ফোরণের। যদি একটু এখন বর্তমানে চিত্র দেখাতে চাই, হলের অবস্থা কিন্তু একদমই পুরো থমথমে অবস্থা রয়েছে, কারণ হল কিন্তু বিকেলের পর থেকে কিন্তু এখানে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে এই যে হলের এই যে আলিয়া মাদ্রাসার যে অধ্যক্ষ রয়েছে তিনিও কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে সংঘর্ষ হয়েছে। এবং যদি এখন বর্তমানে দেখাতে চাই, এই যে হলের যে গেটটি রয়েছে এই গেটেও কিন্তু ভেঙে কিন্তু একপাশে রেখে দেওয়া হয়েছে। আমি যেটি আসলে বলছিলাম যে ককটেল বিস্ফোরণের ঘটনায়, সেখানে কিন্তু যে ককটেলের যে বিস্ফোরণের যে আলামত সেগুলো যদি একটু দেখাতে চাই, কাচের বোতলে করে কিন্তু এই ককটেলগুলো কিন্তু বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেগুলোর কিন্তু আমরা যেগুলো ধ্বংসাবশেষ সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যে হলের যে এখন যে কেচিকেটটি রয়েছে সেই কেচিকেটও কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এবং আমরা যতটুকু জেনেছি যে এই হলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা বলছেন যে হলের বেশ কিছু যে রুম রয়েছে সেই রুমগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে। এর পাশাপাশি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। যদি একটু দেখাতে চাই, বাহিরে কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছেন, যারা এখনো পর্যন্ত হলের ভিতর প্রবেশ করতে পারছে না, যাদের আসলে কোথাও যাওয়ার জায়গা নেই, তারা কিন্তু এখানে এখনো পর্যন্ত অপেক্ষা করছেন এখানে কখন আসলে এই যে কখন যে আসলে হল খুলবে সেটার অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। এবং এখানে যে পুরো এই যে রাস্তাটি রয়েছে এখন যেটি দেখা যায় সেখানে কিন্তু অনেক জায়গায় কিন্তু যে ককটেল বিস্ফোরণের যে আলামত রয়েছে সেই আলামতগুলো কিন্তু আমরা দেখেছি। এবং যারা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর যারা মোতায়েন রয়েছেন তারা বলছেন যে আর কোনো যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটির জন্য কিন্তু তারা সজাগ রয়েছেন। তো তারই নেই ছিল আমার কাছে বর্তমানে সর্বশেষ। রাজধানীর আলিয়া মাদ্রাসা এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী পুলক। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। রাতে নগরীর চকবাজার থেকে মিছিল শুরু করে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। চট্টগ্রাম কলেজ রোড, গনি বেকারি মোড়, তেলাপট্টি মোড় ঘুরে আলিখা মসজিদের সামনে শেষ হয় মিছিল। এ সময় ছাত্রদল বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। একই সাথে শিক্ষার্থীদের উপর হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলকে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন শিবির নেতারা। মিছিলে শিবির নেতাকর্মীরা স্ট্যাম্প ও জাতীয় পতাকা হাতে অংশ নেয়। মিছিল শেষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার নিন্দা জানিয়ে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত বিশ্ববিদ্যালয় এলাকা। বিকেলে একই স্থানে দুই পক্ষের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে রংপুর মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। অন্যদিকে ছাত্র শিবির রংপুর নগরীর লালবাগ এলাকা মিছিল বের করলে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত পাল্টাপাল্টি অবস্থান থাকলেও নতুন করে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়নি। এর আগে সোমবার মধ্যরাতের সংঘর্ষের পর আলাদা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল ও শিবির। একই এলাকায় কর্মসূচি থাকায় দুপুরে 114 ধারা জারির জন্য জেলা প্রশাসনের কাছে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সকাল 9টায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। জাদুঘর নির্মাণে দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত ও বিচার হবে। এ সময় তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান বলেন, 6 আগস্ট থেকে সর্বসাধারণের জন্য জুলাই শহীদ স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে। বড়দের জন্য 50 টাকা ও ছোটদের জন্য 20 টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, সে যে যুগেই করে থাকে সেটা তদন্ত হবে এবং তদন্তে প্রমাণিত হলে সেখানে মামলা হবে। আগামী 1 বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সমস্ত বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার ট্রাইব্যুনালের নিয়মিত ব্রিফিংয়ে চিফ প্রসিকিউট আরও জানান, পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত সহ জরিমানার আদেশগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করা হচ্ছে। খুব বিচার বিশ্লেষণ করে আইন অনুযায়ী কোনটা এখতিয়ারভুক্ত কোনটা এখতিয়ার বহির্ভূত এই জায়গাগুলো নির্ণয় করে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। পারসেপশন নানান রকম হতে পারে। স্বাধীনভাবে ইনভেস্টিগেশনকে কাজ করতে দিতে হবে, স্বাধীনভাবে প্রসিকিউটরকে তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগও দিতে হবে। দেখতে হবে যে প্রকৃত অর্থে বিচারটা হচ্ছে কিনা, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা সবাই এক জায়গায় যে আমরা কাউকে যেন আমরা কোনো স্পিয়ার না করি, কেউ যেন আমাদের কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক বা অন্য কোনো। আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকের অধিকার নিশ্চিত করতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করতেও বলেন তিনি। দুপুরে সচিবালয়ে কৃষক কার্ড সম্পর্কিত এক সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, ছবি ও কিউআর কোড সংবলিত এই কার্ডে কৃষকের পরিচয় ছাড়াও কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকতে হবে। সভায় জানানো হয়, ইতোমধ্যে কৃষকদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে পর্যায়ক্রমে তাদের হাতে কার্ড তুলে দেওয়া হবে। চলতি অর্থ বছরে 43 লাখ কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। পরবর্তী 3 বছরে দেশের কম বেশি 2 কোটি কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। নিকৃষ্ট ফ্যাসিস্ট হাসিনার কারণে স্কুল ছাত্র, রিকশাওয়ালা থেকে শুরু করে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। অনেকের রক্ত ক্ষয়েছে, লুটপাট করেছে হাসিনার সরকার, এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, আন্দোলন সংগ্রাম এর ফুল ফুটল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। শেখ হাসিনা একদিকে ব্যাংক আত্মসাৎ করেছে, শেয়ার বাজার লুট করেছে, সে টাকা আত্মসাৎ করেছে, জমি দখল করেছে, নিজের আত্মীয় স্বজন, নিজের সহ আত্মীয় স্বজনের নামে 60 কাঠা জায়গা নিয়েছে পূর্বাচলে। পৃথিবীর কোনো ইতিহাস নেই যে নিকৃষ্ট স্বৈরাচার এত লোভী, এত ভয়ঙ্কর হতে পারে। জুলাইয়ের চেতনাকে ভুলিয়ে দেওয়ার বা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জুলাই বিপ্লব নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। 24শে জুলাইয়ের দিনগুলো অত্যন্ত কঠিন ছিল উল্লেখ করে জামায়াতের আমির বলেন, আন্দোলনের কৃতিত্ব কোনো একক রাজনৈতিক দল দাবি করতে পারে না। সম্মিলিত প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছে। যে কোনো মূল্যে জনগণের রায় বাস্তবায়ন করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। স্বাধীনতার 55 বছর পার হলেও মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস রচিত হয়নি মন্তব্য করে মুক্তিযুদ্ধের সব শহীদ ও মুক্তিযোদ্ধার নির্ভুল তালিকা তৈরির আহ্বান জানান তিনি। 71-এর মতো 24 যেন হারিয়ে না যায়, এই জন্য এই উদ্যোগ। আবার মোবারকবাদ। আমি সরকারকে অনুরোধ করব, এটি তো সরকারি উদ্যোগ নয়, সরকারের দায়িত্ব আছে, আপনারা উদ্যোগ নেন, সঠিক ইতিহাস রচনা করেন। কিন্তু আমি খুব আশাবাদী হতে পারছি না। বলবেন হোয়াই নট? এই 24-এর পরিবর্তনের আগে আমাদের কণ্ঠে, রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, 5 তারিখের পর থেকে আস্তে আস্তে বদলে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি 2026-এর পরে ব্যাপকভাবে বদলে গেছে। আগে যে সমস্ত কথা বলেছেন, অঙ্গীকার ব্যক্ত করেছেন, অনেকে এটা এখন বেমালুম ভুলে গেছে। 5 আগস্ট ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে। একটা অপচেষ্টা চলতেছে দেশকে অকার্যকর বা একটা জঙ্গি রাষ্ট্রের কোনো তকমা দেওয়ার জন্য অনেকেই করতেছে। এটা আবার বিভিন্ন প্রচার প্রচারণা করা, জনগণের ভীতি সৃষ্টি করার জন্য হচ্ছে। কারণ আপনি জানেন যে লাস্টে যেটা যুদ্ধ হয়েছে মেট্রো রেল স্টেশনে, এর মধ্যে আসলে কোনো কিছু ছিল না। এর ভিতরে ছিল জর্দার কোটা, মানে পান খাওয়ার সামগ্রী, পান জর্দার কোটা এসেছিল, মানে
কত যারা ভাবমান একজন লোকের একটা এদিকে এত প্রচার প্রচারণা করা মানে পিছনে কারো দুরোগেশন দিয়ে আছে। দিল্লির অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, শেখ হাসিনার বক্তব্যের আয়োজন একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের উদ্যোগ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ করা হয়েছে বলেও জানান তিনি। So the interaction that you are referring to is being organized by a private media entity. The government has no involvement whatsoever in it. Neither does it endorse any views that may be expressed at the forum. You would be aware that a formal invitation to Bangladesh Prime Minister to visit India was extended when he assumed office in February 2026. As far as the BRICS summit is concerned, India has separately extended an invitation to him in his capacity as the current chair of BIMSTEC to attend the outreach session. খাদ্য, জ্বালানি, আইটি সহ নানা খাতে বিনিয়োগের ব্যাপারে সৌদি আরব আগ্রহী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে বৈঠকে ঢাকা সফররত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আব্দুল করিম আল খুরেজি এ আগ্রহ প্রকাশ করেন। সকাল 10:30টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়ে শেষ হয় দুপুর 1টায়। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুদেশের সরকার প্রধানের সফরের ব্যাপারে এদিন আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সুবিধাজনক সময়ে সৌদিতে সফর করবেন প্রধানমন্ত্রী। তবে সৌদিতে অবস্থানরত বিপুল সংখ্যক রোহিঙ্গাদের বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার ব্যাপারে এদিন কোনো আলোচনা হয়নি। ওনারা অত্যন্ত আগ্রহী এখানে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্য। এখানে ফিশারিজ, ফুড, এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতা কাজে লাগিয়ে সৌদি সরকার এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী। সৌদি ক্রাউন প্রিন্স ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে ভিজিট করার জন্য। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দিতে প্যারালিগালদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রশিক্ষণ ম্যানুয়ালের উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। থানায় গেলে যে সমস্যার সমাধান সম্মুখীন হতে হয় সেই সম্পর্কে তাকে আপনি সচেতন করেন, যে থানার যে কর্মকর্তাটা আছে তাকে থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই যে একটু আগে কুড়িগ্রামের একজন বেনিফিশিয়ারি বক্তৃতা দিতে যে তাকে আপনারা সাহস যোগাচ্ছেন, শক্তি যোগাচ্ছেন বক্তৃতা দেওয়ার জন্য, কথা বলার জন্য। সে সাহস এবং শক্তিতে বলিয়ান হয়ে যেভাবে যে সাবলীল ভাষায় তার জীবনের পুঞ্জীভূত সমস্যাকে খুব ছোট্ট করে বলেছে, এটা আপনারা তাকে কনভিন্স করতে সক্ষম হয়েছেন বলে সে কিন্তু সাহস এবং শক্তি নিয়ে কথা বলেছে। ঠিক একইভাবে আপনি সাবলীল ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করেন। দক্ষিণ কোরিয়ার সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়ার রপ্তানির ক্ষেত্রে 97% পণ্য ও সেবায় শুল্কে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। বিপরীতে দক্ষিণ কোরিয়া বাংলাদেশ বাজারে 87% শুল্ক অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার সাথে অর্থনৈতিক চুক্তি সিইপি এর স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্য বাড়বে। ভবিষ্যৎ $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্য পূরণেও সহায়ক হবে এই চুক্তি। চুক্তিতে বাংলাদেশ চামড়া, তৈরি পোশাক ও পাট রপ্তানিতে অগ্রাধিকার পাবে, আর কৃষি পণ্য ও প্লাস্টিকে অগ্রাধিকার পাবে দক্ষিণ কোরিয়া।
চুক্তির ফলশ্রুতিতে আগামী দিন আমরা আশা করতে পারি আমাদের এলডিসি পরবর্তী এবং $3 ট্রিলিয়ন ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসাবে পাবো। দেশের সংসদীয় ব্যবস্থা, আইন বিভাগ ও বিচার বিভাগ নিয়ে জনগণের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা রয়েছে তার সবটুকু এখনও পূরণ হয়নি। তবে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেই প্রত্যাশাগুলো বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আগামীতে দেশের আর্থসামাজিক ব্যবস্থা যাতে আর কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে নাগরিকদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে যোগ্যতা ও মেধার ভিত্তিতে মানুষকে কাজের সুযোগ করে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের আত্মদানই আগামীর বাংলাদেশ বিনির্মাণে পথরেখা হয়ে থাকবে এবং সেই আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে আমাদের সেই আকাঙ্ক্ষা একটা চূড়ান্ত ধাপে প্রবেশ করুক, যাতে আর কখনোই আমাদের দেশের আর্থসামাজিক ব্যবস্থাকে এই বাধ্যবাধকতার মধ্যে আবার না পড়তে হয়। এবং এবারের এই রক্তপ্রাণের বিনিময়ে যদি আমরা এটা অর্জন করতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমাদের টোটাল সোশিও ইকোনমিক সিস্টেমের ডিএনএতে কোনো অন্য কিছু আছে কিনা যা রাষ্ট্রবিজ্ঞানীরা এখনো অথবা সমাজবিজ্ঞানীরা এখনো ডিটেক্ট করতে পারেন নাই। বাক স্বাধীনতার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে সাইবার বুলিং হচ্ছে, চলছে প্রোপাগান্ডাও। এক্ষেত্রে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জরুরি বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। দুপুরে তথ্য প্রযুক্তি বিভাগ আয়োজিত জাতীয় সাইবার সুরক্ষা বিষয়ক অ্যাপসের উদ্বোধনীতে তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের সংশ্লিষ্ট অথরিটির সাথে বিষয়গুলো সমাধানে সরকার কাজ করছে। বলেন, তথ্য প্রযুক্তি খাতের বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ সময় প্রধানমন্ত্রী উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, সাধারণ মানুষকে সাইবার নিরাপত্তা দেয়া গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সাইবার রক্ষায় প্রাথমিক পর্যায়ে বিশেষ করে সরকারি সেক্টরে উন্নতি বেশি জরুরি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্নাতক পাশ করা অনেকেই ডিজিটাল নিরাপত্তা নিয়ে পর্যাপ্ত ধারণা পাচ্ছে না বলেও জানান তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে সাইবার সিকিউরিটি, এআই, ডেটা নিয়ে কাজ করা জরুরি। বিষয়টি নিয়ে সরকার জোর দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা পারসেপশন হয়, যে পারসেপশনের মধ্যে দিয়ে এই সরকার ভালো চলছে না চলছে না, এই পারসেপশন আমাদের জনগণের মধ্যে আসে। কিন্তু যদি ভুল নিউজ, ভুল পারসেপশন, ভুল কন্টেন্ট যায়, তাহলে কিন্তু জনগণ ভুল পারসেপশন নিয়ে থাকবে, একটা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকবে। সুতরাং এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গ্র্যাজুয়েটদেরকে আপনারা এআই, সাইবার সিকিউরিটি এবং ডেটা, এই তিনটা জিনিসের উপরে ইকুইপ করে তৈরি করবেন, যে ওনারা যেন জাস্ট সার্টিফিকেট পেয়ে যেন না বের হয়, ওনারা যে সার্টিফিকেট পাচ্ছে সেটার সাথে যে ওয়ার্ল্ডের যে নিড, আমাদের দেশের যে নিড, ফিউচারের যে নিড, এইটা সম্পর্কে যেন ওনারা ওয়াকিবহাল হয়। অপতথ্য ও মিথ্যা সংবাদ নিয়ে যেন আগামী দিনে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে সাধারণ ও নিপীড়ন মানুষ যাতে আদালতের কাছে ন্যায় বিচার পায় সেজন্য নবনিযুক্ত রাষ্ট্রের আইন কর্মকর্তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। বিকেলে নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলদের নিয়ে শেরে বাংলা নগরে অবস্থিত মহান স্বাধীনতার ঘোষক সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল স্বাধীন বিচার বিভাগ, বহুদলীয় গণতন্ত্র এবং দেশে অবাধ তথ্য প্রবাহ প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন।
জিয়ারত শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলদের নিয়ে নিজেই দোয়া পরিচালনা করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এর আগে গত 30 জুলাই সুপ্রিম কোর্টের 86 জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে এবং 179 জন আইনজীবীকে সরকারি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রের পক্ষে যে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে এবং রাষ্ট্রকে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিস। বাংলাদেশের গণতন্ত্রের পথে যে যাত্রা, নানামুখী ষড়যন্ত্র মোকাবেলার ক্ষেত্রে আপনাদের অগ্রগণ্য ভূমিকা আছে। সুতরাং যে কোনো ঠুনকো, অপতথ্য, মিথ্যা তথ্য, খণ্ডিত তথ্য এ দিয়ে যেন বাংলাদেশের আগামী দিনের অগ্রযাত্রা ব্যাহত না হয়। দেশ জুড়ে গ্যাস ও বিদ্যুতের সংকটের প্রভাব পড়েছে জনজীবন, পরিবহন, শিল্প ও কৃষি খাতে। চট্টগ্রামের মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে টানা 12 দিন ধরে গ্যাস সরবরাহ করা হচ্ছে চাহিদার প্রায় অর্ধেক। ফলে দিনের বড় সময় বাসাবাড়িতে জ্বলছে না চুলা, আর ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। একই ধরনের সংকটে ময়মনসিংহ, ফেনী ও কিশোরগঞ্জেও ব্যাহত হচ্ছে পরিবহন ও শিল্প উৎপাদন। ময়মনসিংহের শিল্পে বিকল্প জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় বাড়ছে পরিবেশ দূষণ। আবার কিশোরগঞ্জে সঞ্চালন লাইনের মেরামত কাজের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। অন্যদিকে বিদ্যুতের ঘাটতিতে দেশের বিভিন্ন জেলায় দীর্ঘ সময়ের লোডশেডিং জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলেছে। নীলফামারী, পটুয়াখালী ও ঝিনাইদহে ক্ষতির মুখে পড়েছে শিল্প কারখানা, মৎস্য খাত, কৃষি, ব্যবসা বাণিজ্য ও শিক্ষা কার্যক্রম। চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল প্রিপেইড মিটার নিয়ে প্রতারণার অভিযোগে মানববন্ধনও করেছেন গ্রাহকরা। বিদ্যুৎ বিভাগ বলছে উৎপাদন ও সরবরাহের ঘাটতির কারণেই লোডশেডিং করতে হচ্ছে। তবে কারিগরি সমস্যা সমাধান এবং জ্বালানি সরবরাহ বাড়িয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। বন্যার কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। সংশোধিত রুটিন অনুযায়ী স্থগিত বিষয়গুলো লিখিত পরীক্ষা শুরু হবে আগামী 20 আগস্ট এবং শেষ হবে 9 সেপ্টেম্বর। মঙ্গলবার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী 20 আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র, 22 আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং 24 আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিষয়ের পরীক্ষাও নির্ধারিত তারিখে নেওয়া হবে। বোর্ড জানিয়েছে সকালের পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 1টা এবং বিকেলের পরীক্ষা দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া 9 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশ ও শিল্পের স্বার্থে এক হয়ে কাজ করবে বিজিএমইএ ও বিটিএমএ, এমন মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিটিএমএ এবং বিজিএমইএ এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। দুই সংগঠনের স্বাক্ষরের অংশ হিসেবে আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করবে সংগঠন দুটি। আয়োজিত মেলায় দুই সংগঠন যৌথভাবে বিশ্বমানের যন্ত্রাংশ এবং নানা উপকরণ উপস্থাপন করবে। এ সময় সংগঠনের নেতারা বলেন, এই খাতকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী, পরিবেশ বান্ধব ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন শিল্পে রূপান্তরের ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজশাহী অঞ্চলের কৃষি উদ্যোক্তাদের জন্য 3000 কোটি টাকার তহবিল রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ বাড়াতে যোগাযোগ, জ্বালানি ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। রাজশাহীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত রিজিওনাল কনফারেন্স অন এগ্রো প্রসেসিং অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। জানান, এই তহবিল থেকে উদ্যোক্তারা 5 থেকে 9% সুদে ঋণ নিতে পারবেন। তিনি আরও বলেন, রাজশাহী অঞ্চলের কৃষি পণ্যের উদ্বৃত্ত উৎপাদনকে কাজে লাগিয়ে উন্নত প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে এই অঞ্চলে বন্ধ শিল্প কারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। সম্মেলনে বক্তারা বলেন, আম, আলু, সবজি, মাছসহ বিভিন্ন কৃষি পণ্যের ভ্যালু অ্যাডিশন, আধুনিক এগ্রো প্রসেসিং, কোল্ড চেইন ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন হলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন এবং বাড়বে রপ্তানির সুযোগ।
নর্দার্ন রিজনে অর্থাৎ এই অঞ্চলে কোনো সরকার কখনোই উত্তরাঞ্চলের নর্দার্ন এগ্রিকালচার হাব তৈরি করার জন্য কোনো বরাদ্দ কখনো দেয়নি এবং এইবারই প্রথমবার আর বাংলাদেশ ব্যাংক ৩,০০০ কোটি টাকার বরাদ্দ দিয়েছে এবং তার সুদের হার অনেক কম। নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে মুক্তার আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০,০০০ টাকা জরিমানাও করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এর রায় ঘোষণা করেন। দণ্ডিত মুক্তার আলী নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের বাড়িরটেক এলাকার বাসিন্দা। জানা গেছে ২০২২ সালে পরকীয়াজনিত বিরোধের জেরে দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যা করেন তিনি। মামলার সাক্ষ্য প্রমাণ ও সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনার পর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। আদালত এর রায় দেন। মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের পোর্ট ডিকশনের একটি এলাকায় কয়েকজন বাংলাদেশের মধ্যে হওয়া মারামারির ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৩ জন। নিহতদের একজনের বাড়ি নরসিংদীর বেলাবোর উপজেলায়। স্থানীয় সময় সোমবার বিকেলে মর্মান্তিক এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে হাসপাতালে। এরই মধ্যে হতাহতদের সাথে জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই একই বাড়িতে বসবাস করতেন। নিহতদের মধ্যে দুজনের মরদেহ লাদাং সুয়া মাঙ্গিস এলাকা থেকে এবং অপরজনের মরদেহ তাদের বাড়ির কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ান একটি ফ্লাইটে মাঝ আকাশে ঝাঁকুনিতে আহত হয়েছেন অন্তত ১২ জন যাত্রী। বিমানটি অবতরণের পর হুইলচেয়ারে করে বাইরে আনা হয় বেশ কয়েকজন যাত্রীকে। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাপক টার্বুলেন্সের কারণে বিমানটির উচ্চতায় ও অল্প সময়ের জন্য পরিবর্তন এসেছিল। এ সময় ফ্লাইটের যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তীব্র ঝাঁকুনিতে বিমানের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটিতে মোট ১৩৪ জন যাত্রী ছিলেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এয়ার ইন্ডিয়ান এয়ারপোর্ট টিম থেকে। বেশ কয়েকজন যাত্রীর শরীরে আঘাতের চিহ্ন ছিল। আহত যাত্রী ও ক্রুদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিমান সংস্থাটি। এরই মধ্যে এই ঘটনায় তদন্ত চলছে। ইউক্রেন ও রাশিয়ার সংঘাত তীব্রতর হতে থাকার মধ্যে একদিনে ২ দেশে প্রাণ গেল কমপক্ষে ২২ জনের। দুদিকেরই স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী সোমবার হামলা পাল্টা হামলায় রাশিয়ায় ১১ জন এবং ইউক্রেনে ১১ জন নিহত হয়। রাশিয়ার দক্ষিণে একটি অবকাশ যাপন কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয় ৩ শিশুসহ ৭ জনের, আহত হয় ৪০। বেলগোরদ শহরে হামলায় প্রাণ হারায় আরও ৪ বেসামরিক রুশ নাগরিক। অন্যদিকে ইউক্রেনের ঝাপরিঝিয়ার রাশিয়ায় রাতভর হামলায় ২ শিশুসহ ৮ জন এবং দিনিপ্রো পেট্রোভেস্কে এক উদ্ধারকর্মী ও তার শিশু সন্তান সহ ৩ জন নিহত হয়। সাম্প্রতিক সংঘর্ষে ২ দেশে বেড়েছে বেসামরিক প্রাণহানি। যদিও বেসামরিক লক্ষ্যে আক্রমণের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ও রাশিয়া। ত্রিনিদাদ টেস্টে শফিক বাবরের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩৪৪ রানের জবাবে ২ উইকেটে ২৬৬ রানে দিন শেষ করেছে পাকিস্তান। সেঞ্চুরি এসেছে আবদুল্লাহ শফিকের ব্যাটে, আর বাবর আজম পরাজিত আছেন ৮৬ রানে। দ্বিতীয় দিন শেষে পাকিস্তান পিছিয়ে আছে ৭৮ রানে। পোর্ট অফ স্পেনে প্রথম ইনিংসে ক্যারিবীয়রা সব উইকেট হারিয়ে ৩৪৪ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন জাস্টিন গ্রেভস, আর ৭০ রান আসে অধিনায়ক রস্টন চেইন্সের ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্পিনার সাজিদ খান। ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আলী, ওবায়দ শাহ এবং আলী উসামা। পাকিস্তানের প্রথম ইনিংসের শুরুটা খুব ভালো একটা হয়নি। দলের মাত্র ৩৪ রানের মাথায় উমামুল হক আউট হলে উইকেটে আসেন আবদুল্লাহ শাফিক। দলীয় ৯৮ রানে আজান আওয়াইজ ফিরে গেলে বাবর আজমকে নিয়ে জুটি বাঁধেন শফিক। দিন শেষে বাবর শফিকের ১৬৮ রানের জুটিতে ভালো অবস্থায় থেকে দ্বিতীয় দিন শেষ করে সফরকারী পাকিস্তান।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পদ থেকে সরাতে ইউরোপের একাধিক ফুটবল সংস্থা ও দেশ তাদের সমর্থন তুলে নিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক দেশের নাম। সম্প্রতি ইংল্যান্ড, ওয়েলস, সার্বিয়া ও ফিনল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর 2027 থেকে 2021 মেয়াদের প্রার্থিতা থেকে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রত্যাহার করেছে। এবার সুইডেনও তার বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছে। ওয়েলস ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সুশাসনের অভাব ও ভুল সিদ্ধান্তের কারণে ইনফান্তিনো আন্তর্জাতিক ফুটবলের আস্থা হারিয়েছেন। দ্য টেলিগ্রাফের মতে উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানি সম্ভাব্য নতুন সভাপতি হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন। বিশ্ব ফুটবলের এই তীব্র সংকটে ইনফান্তিনোর ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।